আলহামদুলিল্লাহ। আমি এইমাত্র আসলাম ওয়াই জংশনে। এখন বাজতেছে হচ্ছে ৮টা। ওয়াই জংশন থেকে হাতের ডানে গেলে নীলগিরি, আর এটা হচ্ছে রুমা রাস্তা। আলহামদুলিল্লাহ, দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে একটা গ্রুপ পাইলাম। ৫ জন, আর সে ২ জন, ৭ জন, আমি একজন, ৮ জন। আমরা এইমাত্র বাজার থেকে গাইড নিলাম। রুমা থানাতে ছোট্ট একটা কাজ আছে, এখানে একটা এন্ট্রি দিলাম খাতাতে সবাই। বাংলাদেশ পুলিশের আসলে একটা গন্তব্যে আসার আগে যতটুকু একটা হাইপ থাকে বা যে একটা আকর্ষণ থাকে, আসার পর এটা থাকে না। পরগা লেকের কথাই বলি। পরগা লেকে যে এই যে এটা কিন্তু লেক, হ্যাঁ, এটার জন্য কিন্তু সবাই আসছে। আমার সাথে যে বাইরে আসছে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে যাচ্ছি হচ্ছে বগা লেক। যেহেতু আজকে শুক্রবার, সেই হিসেবে বগা লেক ঘুরতে যাবো। আর আমি যেহেতু আজকে একা যাচ্ছি, সেই হিসাবে আজানের অনেকক্ষণ পরে বের হইতেছে। এখন বাজতেছে প্রায় ৪টা ৪০-এর মতো। তো আস্তে ধীরে বের হচ্ছে আর কি, ইনশাল্লাহ। কারণ যেহেতু আজকে রবিন নাই, রবিনের কাজ আছে, সে আসতে পারতেছে না। এই জন্য আজকে একা একাই বের হচ্ছে আর কি। আর একা একা বের হওয়ার একটু লেট করার কারণ হচ্ছে, যেহেতু আজকে আমার ডে ট্যুর, আমি যাবো আবার বগা লেক ঘুরে ইনশাল্লাহ চলে আসবো, থাকার কোনো প্রিপারেশন নাই। সেই হিসাবে একটু লেট করে বের হচ্ছি আর কি। আর রাস্তাটা যেহেতু ইদানিং একটু খারাপ শুনতেছি, এই জন্য আর মানে আজানের আগে অথবা একেবারে আজানের সাথে সাথেই বের হই। একটু ফর্সা হয়েছে, তারপর মানে বের হওয়ার চিন্তা ভাবনা করতেছি। ব্যাগটাকে অলরেডি আমি রাতে গুছাই ফেলছিলাম। সাধারণত একদিন ট্যুরে গেলে আমি যা যা প্রয়োজনীয় জিনিসপত্র নেই, চার্জার তো নিই না সাধারণত, পাওয়ার ব্যাঙ্ক বা মোবাইল টোবাইল যেটা থাকে সেগুলো নিয়ে আমি খুব মানে 5টার দিকে ইনশাল্লাহ এখান থেকে রওনা দেই আর কি। বর্গা লেক বান্দরবনের রুমা উপজেলাতে অবস্থিত। এটা প্রায় ১২৪০ ফিট উপরে, সমুদ্রপৃষ্ঠ থেকে ১২৪০ ফিট উপরে এই লেকটা অবস্থিত। তো সেই লেকের কাছে আজকে যাচ্ছি ইনশাল্লাহ। আর আজকে একা ট্যুর, সাথে কেউ নাই, এই জন্য একটু পরে বের হলাম। কারণ আজান দিয়ে দিয়েছে, অনেকক্ষণ হয়েছে, মোটামুটি চারপাশে ফর্সা হয়ে যাচ্ছে। আর যেহেতু বান্দরবন ইনশাল্লাহ, সেই ক্ষেত্রে ফর্সা হলেও সমস্যা নাই। এখন বাজতেছে মাত্র 5টা। সেই হিসাবে আশা করি 7টার মধ্যে বান্দরবন থাকতে পারবো, অথবা 7:30টার মধ্যে থাকতে পারলে এনাফ। শুভ সকাল সবাইকে। চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ের পটিয়া বাইপাস থেকে আমি আসি এখন পটিয়া বাইপাসে। আসতেছে প্রায় 6টা। না, আমার আমার ঘড়িতে 6টা, 6টা না, 5:30 হবে এটা। আমারটা আধা ঘন্টা ফাস্ট। যাই হোক, মোটামুটি গাড়ি চাপ আছে ভালোই, খারাপ না। যেহেতু আজকে শুক্রবার, সেই হিসাবে ঢাকা থেকে অথবা অন্যান্য জেলা থেকে যে গাড়িগুলো কক্সবাজার যাবে, সেই গাড়িগুলো রাতে ছেড়ে আসছে। সেই হিসাবে সবাই এখন চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছে আর কি। আলহামদুলিল্লাহ, এখন আসি হচ্ছে সাতকানিয়া অথবা কেরানীহাট, যে যেটা বলে আর কি। যাই হোক, আমি চলে গেলাম বামে, আর সোজা চলে গেছে কক্সবাজারের দিকে। এইখান থেকে বান্দরবনে আরো 22-25 কিলোর মতো আছে। সেই হিসাবে আর হয়তো আধা ঘন্টা রাখতে পারে, কারণ রাস্তা খুবই ভালো। এই রাস্তাটা খুবই ভালো। প্রায় 2 বছর আগে বাংলাদেশ সেনাবাহিনী রাস্তাটা করে, অসাধারণ রাস্তা এটা। এবং ঢুকতে না ঢুকতেই এই যে মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। মানে বিশ্বাস করেন ভাই, সত্যি আমাদের একটা বান্দরবন আছে, এটা আমরা গর্ব করে বলতে পারি। এই যে বান্দরবন যাওয়ার আগের যে সর্বশেষ যে প্রথম চেকপোস্ট, এখানে এই ভাইয়ের সাথে দেখা হয়। তো উনি আমার আইডি কার্ড দেখতে চাই। দেখার পর বলতেছে, ভাই আপনার বাড়ি আখাউড়া কোন জায়গায়? তাই আমি বললাম যে এই গ্রামে। বলতেছে আমার তো এই গ্রামে। ওনার হচ্ছে মনিয়ন্দ। আসলে ঘুরতে গেলে এলাকার লোক দেখলে ভালোই লাগে। আমি যখন এর আগেও বান্দরবন যাই একবার, তখন আমাদের আরেকজনের সাথে পরিচয় হয়েছিল। উনি হচ্ছে ট্রাফিক সার্জেন্ট ছিল, ওনার বাড়ি ছিল ব্রহ্মপুরের সদরে। যাই হোক, এলাকার মানুষ দেখলে আসলে সব জায়গাতে সত্যি একটা অনুভূতি আলাদা হয়। সেই হিসেবে আমার হোক, বেলা হোক, আর আপনার বেলাই হোক, যাদের কর্নারিং করতে ভালো লাগে
মানে কনারিগঞ্জে পছন্দ করেন তারা বান্দরবনের এই সর্বশেষ 4-5 কিলোর আগে ইচ্ছে মতো কনারি করতে পারেন, তবে সাবধান, 19 থেকে 20 হলে কিন্তু আপনি 21 হয়ে যাবেন। চলে আসছি বান্দরবন শহরে। সাধারণত এইটাই বাস স্ট্যান্ড, আর এদিক দিয়ে হচ্ছে টানেলটা, ওই যে টানেলে গিয়েছি একবার, হুদাই হামড়ে তেমন কিছু না, মানে টাকা নষ্ট আর কি। যাই হোক, কিছু করার নেই, এটা আমাদের সোনার বাংলাদেশ, টাকা নষ্টই হবে। এই এরিয়াতেই সবগুলো বাস থাকে। বান্দরবন নাস্তা করলাম সকালের, নাস্তা করে এখন রওনা দিচ্ছি হচ্ছে রুমার দিকে। আর এই হোটেলটা আসলেই বাজে। এর আগেও যখন আমি একবার আসছিলাম, মানে ওদের স্টাফ আছে কিন্তু সবগুলো অলস, আধা ঘন্টা 20 মিনিট বসে থাকার পর তারপর নাস্তা আসে। যাই হোক, কিছু করার নেই। আর একা একটু ট্যুর দিলে এরকমই হয়, আপনি যখন একা রেস্টুরেন্টে বসে থাকবেন, ওয়েটার আপনাকে এতটা পাত্তা দেয় না। বান্দরবন আসা মানে কি জানেন, এই কিছুক্ষণ পরে পরে পাহাড়ের চূড়াতে দেখবেন এরকম মেঘে যে খেলামেলা করতেছে, ডানে বামে অথবা সামনে, মানে হঠাৎ মেঘ খেলামেলা করতেছে সত্যি। এই যে দেখেন এই জায়গা থেকে, আর এই দৃশ্যটা দেখেন, এইখানে মিলনছড়ি পুলিশ চেকপোস্ট, এখানে একটু দাঁড়াইছিলাম, খুব সুন্দর একটা ভিউ এখানে, এই জন্য আর কি যারা আসতেছে সবাই দাঁড়াচ্ছে। অবশ্য আমার আগে কেউ নাই, কারণ বান্দরবন শহর থেকে এখন ওই চাঁদের গাড়িগুলো ফুল ছাড়ে না আর কি সবাই, সেই হিসাবে আমি সবার আগে আর কি। আলহামদুলিল্লাহ, আমি এইমাত্র আসলাম ওয়াই জংশনে, এখন বাজতেছে হচ্ছে 8টা। ওয়াই জংশন থেকে হাতের ডানে গেলে নীলগিরি, আর এটা হচ্ছে রুমা রাস্তা। রুমা রাস্তাতেই ফার্স্ট, জীবনের প্রথম, কখনো যাওয়া হয় নাই, ইনশাল্লাহ যাই আজকে। দেখি, ওয়াই জংশন যখন আগে আসছিলাম তখন একটা মতো দোকান ছিল এই জায়গাতে, 2022-এ মেবি, 22-22-এ হবে। আর আর্মি চেকপোস্টটা, মানে ওয়াই জংশন থেকে যখন নিচে নামছি তখন এখানে একটা আর্মি চেকপোস্ট আছে, তেমন কিছু বলে নাই, শুধু বলছে যে কোথায় থাকেন, কোথায় যাবেন, কখন আসবেন। তো আমি আমারটা বললাম আর কি, যে স্যার চিটং থাকি, জব করতেছি, বর্গালে ঘুরতে যাবো, আজকে আবার চলে আসবো, এতটুকুই। যাই হোক, এটা আমার সুবিধার্থেই এবং আমার সিকিউরিটি পারপাসেই বলা। সামনে একটা দৃশ্য দেখে আপনাদেরকে আসেন, মানে অসাধারণ, এক কথায় অসাধারণ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে অবস্থাটা, ক্যামেরাতে আসতেছে কিনা আমি জানি না, কিন্তু অসাধারণ লাগতেছে। আচ্ছা, আরেকটু নিচে নামি, তাইলে আরেকটু ভালো ভালো ভিউ আসবে আশা করি। আরেকটু নিচে যাই। এই রাস্তাটা দিয়ে আমার মানে লাইফের প্রথম বলতে গেলে, আমি কখনো রুমাতে যাই নাই, বর্গার লেক তো যাই নাই, আর রুমাতে যাবো কি করে। যাই হোক, ওই দিক দিয়ে ওয়াই জংশন থেকে নীলগিরি দিয়ে গেছি 3-4 বার আলহামদুলিল্লাহ। আর রুমা হয়ে বর্গা লেক এই ফার্স্ট, এটা আমার জীবনের প্রথম। আমি যে দৃশ্যটার কথা বলছিলাম, এই যে এইখান থেকে দেখা যায় না, এখান থেকে স্পষ্ট আসতেছে না, তার মানে আমার আরো উপরে উঠতে হবে, হয়তো উপরে আছে বা নিচে আছে, তারপর দেখা যাবে আর কি। এই যে এখন দেখা যাচ্ছে না, হ্যাঁ, অসাম। আমার কাছে বান্দরবন এই জন্যই ভালো লাগে, আপনি যাই বলেন না কেন, আমার কাছে বান্দরবনটা এই জন্যই ভালো লাগে, সব দিক দিয়ে অসাধারণ। এখন কিন্তু মানে এখন যে জায়গাতে আছে আমি কিন্তু মেঘের ভিতর দিয়ে যাচ্ছি, এই যে মেঘগুলো দেখেন আস্তে 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 এদিকে আসতেছে, উঠতেছে,
উড়ে উড়ে কিন্তু আসতেছে, মানে এই যে মেঘ, এই যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, এই যে মেঘগুলো দেখছেন, মেঘের ভিতর দিয়ে এখন যাচ্ছি। অবশ্য থানচিতে এরকম ছিল, গত সপ্তাহ আগের সপ্তাহে যখন থানচিতে যাই তখন থানচিতেও সেম সেম একটা এরকম একটা দৃশ্য ছিল। এই যে মেঘগুলো হালকা একটু উপরে, আমার মাথার থেকে একটু হালকা উপরে, আর এখন হচ্ছে একেবারে এই নিচে। এই যে আল্লাহ জানে বৃষ্টি নিয়ে চলে আসে, কারণ ৩ যখন আমরা ছিলাম রাস্তাটাতে তখন সেম এরকম হয়েছিল, তারাই ছিলাম, মেঘগুলা ফুট করে আধা ঘন্টার মধ্যে খুব কাছে চলে আসে, আসার পরে বৃষ্টি শুরু হয়। এই যে মেঘগুলা, এই যে একেবারে সাদা হয়ে আছে উপরে। আসলে এই জন্যই আমার কাছে বান্দরবনটা এই জন্যই ভালো লাগে। এই নিয়ে অথবা মানে নিজস্ব গাড়ি ছাড়া সেটা কিন্তু আপনার খরচটা বেশি পড়ে, আর বাইক থাকে তো আলহামদুলিল্লাহ, মানে খুবই ইজিলি চলে আসতে পারতেছি। সকালে রওনা দিছি এই ৮টা ১০ বাজে, এখন আমি প্রায় রুমার কাছাকাছি, মানে সেই হিসাবে সারাদিন বর্গালি ঘুরে ইনশাল্লাহ বিকেলে রওনা দিলেও আমি চিটং পৌঁছাতে পারবো, আমার কোনো সমস্যা। শুধু এই জায়গাটা বিকেল বিকেল আমি পার হয়ে যাবো, মানে রুমা বাজার থেকে একেবারে বান্দরবন পর্যন্ত আমি সন্ধ্যার আগে আগে ইনশাল্লাহ পার হয়ে যাবো আর কি, যেটা প্ল্যান আছে। আর ওইখানে বর্গা লেগে ২-৩ ঘন্টা সময় কাটাতে পারলে এনাফ। মানে এটা হচ্ছে বাইক থাকার একটা সুবিধা, যে আমার বাইক আছে, আমি খুব ইজিলি ভাবে এখানে আসতে পারতেছি, জায়গাগুলো দেখতে পারতেছি। এই জায়গাতে একটা মানে সমস্যা আমার কাছে কি মনে হয়েছে, মানে রুমাতে যে আসলে একটু বিপজ্জনক। কারণ কেন বিপজ্জনক আমার কাছে মনে হইতেছে, এখানে পাড়াগুলো খুব দূরে দূরে, ডিস্টেন্সটা খুব দূরে। আর এই যে আমি বিগত ২০ মিনিট পরে একটা বাইক দেখলাম, উনি মনে চলে যাচ্ছে দূরে, আর এতক্ষণ কোনো বাইক দেখি নাই। হালকা মানুষ, মানে মানুষ বলতে গেলে আপনার মানে ডিস্টেন্স খুব দূরে দূরে, খুবই ডিস্টেন্স দূরে দূরে মানুষ থাকে আর কি, মানে কাছে না। আর এই জন্য আমি আসলে মনে করি এটা একটু রিস্ক থাকে। এই যে আবার কিছু কিছু দেখলাম, কিছু বাইরে আছে এখানে, আমার কাছে এই জন্য একটু রিস্ক। রিস্ক বলতে গেলে রিস্কই, আসলে কখন বিপদ হয় কেউ তো বলতে পারে না, সেই হিসাবে। তারপর আমি এবার একা, আমার সাথে কেউ থাকলে এবার ঠিক ছিল। একটু ভয় লাগতেছে সত্যি কথা যেটা আসলে, কারণ পুরো রাস্তা তো ফাঁকা, কেউ নেই ভাই। আপনি ২০ মিনিট ১৫ মিনিট পর পর একটা একটা মানুষ দেখতেছেন বা একটা পাড়া দেখতেছেন, তো সেই হিসাবে একটু ভয় লাগাটা স্বাভাবিক। ভয় লাগতেছে একটু, 20% ভয় লাগতেছে, ৮০% ভয় লাগতেছে না, যে ইনশাল্লাহ। কারণ বাংলাদেশ সেনাবাহিনী যেহেতু আছে, চেকপোস্টগুলো আছে, এই পিছনে একটা পুলিশের চেকপোস্ট চলে আসছি আরেকটা। আর এই ফাঁকা, এই যে ফাঁকা কিন্তু মানুষ নাই, কিন্তু আমি তো মানে এটা হচ্ছে ৩ দূর মতো লাগতেছে আমার কাছে। আমরা যখন ৩ দুতে যাই, আমি শুভ ভাই জনি ভাই যখন ৩ দুতে যাই, তখন ৩ দুতে সেম, ৩ দুতে নামার সময় একটা মানুষ আমরা দেখিনি। একেবারে ৩ দুতে নিচে গিয়ে দেখলাম, আচ্ছা এই যে একটা ওয়াটার যাচ্ছে ওনারা, হয়তো কি ওনাদের বাংলাদেশে বিজিবি হয়তো কোনো বড় অফিসার যাচ্ছে, যাই হোক। আচ্ছা এই যে একটা বাজার দেখলাম, এটা কি বাজার আমি দেখে নিই আগে। বিপজ্জনক সড়ক, পরিস্থিতি হচ্ছে এটাই। রোমা দেখা যাচ্ছে আরো ১৩ কিলোমিটার, তার মানে আরো আছে। তাহলে এই বাজারটার নাম কি? মুরং বাজার, মুরং। বাজারটার নাম হচ্ছে মুরং বাজার। ছোটখাটো একটা ব্রেক দেওয়া দরকার ছিল, অনেকক্ষণ ধরে রাইড করতেছি, ইঞ্জিন একটু হিট হিট লাগতেছে। এটা কি লিখে আছে দেখি আগে, রুমা, হ্যাঁ স্বাগতম রুমা, স্বাগতম রুমা উপজেলা। দীর্ঘ ১ ঘন্টা ধরে রুমা চেকপোস্টে বসে আছে এখানে, আর কোনো টুরিস্ট আসতেছে না, আমি একা বসে আছি। আর বসে থাকার কারণ একটাই, কারণ এখানে খরচটা বেশি। এক ভাই আছে এখানে, যিনি
মেবি উনি বাংলাদেশ সেনাবাহিনীতে আছে। উনি বলতেছে যে ভাই একা যাবেন, খরচটা বেশি পড়বে, তো একটু বসেন, আর কয়েকজন আছে কিনা দেখেন। শুক্রবার তুলনায় ভাবছিলাম যে বাইকের একটু বেশি থাকবে, কিন্তু কোনো বাইকার নাই, কোনো গ্রুপ নাই, কিছু নাই, সেই হিসাবে আমি একা। এই জন্য আর কি খরচটা আসলেই বেশি। গাইড খরচ হচ্ছে 700 টাকা, তার মধ্যে যাওয়া আসার ভাড়া দিতে হবে, আপনার নিজের বহন করতে হবে। তারপর হচ্ছে দুপুরে খাওয়া, যদি দুপুর হয়ে যায়, আর আপনি রাতে থাকলে রাতের খরচ, মানে সব কিছু মিলে একটা গাইডের প্রতি পার ডে 1200 থেকে 1500 টাকা খরচ হবে। এই খরচটা সত্যিই খুব বেশি। আর একা হলে তো আপনি এটা একা বহন করতে হবে। আর আমি একাই বেঁধে একটু বসে আছি, দেখতেছি যে কেউ আসে নাকি। যদি একটা গ্রুপ আসে তাহলে গ্রুপের সাথে যেতে পারবো আর কি। এই হচ্ছে পরিস্থিতি। এটা হচ্ছে রুমা চেকপোস্টের যে মানে ওয়েটিং জোনটা আর কি। এখানে বাংলাদেশ সেনাবাহিনীর একটা ছোট একটা শপ আছে, এখান থেকে মিষ্টি নিলাম। মিষ্টিগুলোর স্বাদ সত্যি অসাধারণ, যদি কেউ যান তাহলে ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে একটা গ্রুপ পাইলাম, 5 জন। আর সে 2 জন, 7 জন, আমি একজন, 8 জন, না সরি সরি 7 জন টোটাল। ওনারা 4 জন, 4 জন, 2 জন, 6 জন, আমি একজন, 7 জন। এই আর কি, এটা 7 জনের একটা গ্রুপ। এখন আমরা এক হয়ে গেছি। অবশ্য ওনারা থাকবে, কিন্তু আমি তো আর থাকবো না। ওনারা থাকবে, আমি থাকবো না। ভাইয়া, হ্যালো ভাইয়া, আমি কি অপেক্ষা করতেছি, আপনারা আসেন। আচ্ছা ভাই, আপনার নাম উমর ফারুক? আপনার নাম উমর ফারুক? ও আচ্ছা ভাই, ঠিক আছে, ওকে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে ভাই। আচ্ছা, হচ্ছে রুমা বাজার, এই হচ্ছে গাইড অফিস। আমাদের তো ভাই 7 জন। হ্যাঁ, আচ্ছা ওনারা আসুক, বাকিরা আসুক। 7 জন থেকে আপনার 6 জন থাকবে আর কি আজকে। হ্যাঁ, একজন চলে আসবে। আচ্ছা ওনারা আসুক, আসতেছে। কষ্টটা ভাই খুব বেশি নিতেছেন, খরচটা খুব বেশি। গাড়ি ভাড়া তো খরচ বেশি, কিন্তু আপনার গাইডের কষ্ট ভাই খুব বেশি হইতেছে। 700 টাকা গাইডের কষ্ট বলতেছি আপনার। তারপর আপনার থাকা খাওয়া ভাড়া সবকিছু মিলে বেশি না? এটা একটু কমাই ফেলেন সবাই মিলে, ভালো হবে। আমরা এই মাত্র বাজার থেকে গাইড নিলাম। এই যে আমাদের গাইড, বাইক নিবে। তিনটা নেন না, তিনটা নিলে তো হচ্ছে 6 জন হয়ে যাবে, তিনটা নেন। নিচে নিচে থেকে 1 নম্বর লাগাই দিবেন, উপরে অর্ধেকে যে যদি 1 নম্বর লাগান, হ্যাঁ আপনার গাড়ি পালা নামার বেড়া গাড়ি তেরাল তো এই রাস্তা হলো নতুন বেড়া। না না, আমি আসি নাই, ঠিক আছে ভাই, ধন্যবাদ। নতুন ওটা এই কি থানচি থেকেও বেশি খারাপ? ওটা হচ্ছে একটু ঠিক আছে, বুঝছেন? হ্যাঁ, একটু ডাউন আছে, ডাউন আছে। এই 11 কিলো রাস্তাটা একটু
উঁচু বেশি না? হ্যাঁ উঁচু বেশি। ওই বগাল লেকের রাস্তাটা হচ্ছে আপনি নিচে থেকে 1 নম্বর লাগা দিয়ে। ওকে ভাই। ভাইজান নাম কি আপনার? স্বপন ভাই। ওকে চলেন বিসমিল্লাহ করি। আমার ব্যাগ থাকলে বসতে পারবেন তো, সমস্যা হবে না তো আপনার? হ্যাঁ তাহলে এইটাও পারে। হ্যাঁ হ্যাঁ ওকে ভাই। একাই ওনাদের সাথে অ্যাড হয়ে গেলাম আর কি, কারণ ওনারা থাকবে আজকে। হ্যাঁ হ্যাঁ একা হলে কষ্ট হইতো। ওই যে আপনার চেকপোস্টে আর্মি ছিল, উনি বলতেছে ভাইয়া যায়েন না, ঘন্টাখানেক বসেন, আজকে লোক আসবে, শুক্রবার তো লোকজন আসবে। রোমা থানাতে ছোট্ট একটা কাজ আছে এখানে, একটা এন্ট্রি দিলাম খাতাতে সবাই। বাংলাদেশ পুলিশের যে খাতা আছে ওইখানে আমরা এন্ট্রি করে গাইডের নাম সহ লিখে তারপর আবার রওনা হলাম। হ্যাঁ না না ওইটাই, এখন শুধু নামবই নাকি? হ্যাঁ হ্যাঁ একবারে ঢালু আর কি। এই হচ্ছে মুনলাই পাড়া। এটা কি অফিস হতে পারে, যাই হোক পরিচ্ছন্ন গ্রাম আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা যখন ইন্ডিয়াতে গেছিলাম মেঘালয়তে, তখন ছিল ক্লিনেস্ট প্লেস। এটা হচ্ছে ওইটা হচ্ছে পুরো ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম। আর আমাদের বাংলাদেশের মধ্যে হচ্ছে এটা আর কি, মুনলাই পাড়া। ছোট পাড়াটা খুব ছোট, কিন্তু ওনারা সবকিছু একেবারে নিট অ্যান্ড ক্লিন করে রাখছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে। আশেপাশের যে ঘরগুলা দেখতেছেন এইগুলাই কিন্তু, আর ভিতরে এতটা মানে নাই, আর ওরকম বাড়িঘর নাই। আচ্ছা একটা মসজিদও আছে এখানে, একটা মসজিদ দেখলাম, একটা গির্জা। এই হচ্ছে পাড়াটা আর কি, আসলে মানে পরিষ্কারই, পরিষ্কার পরিচ্ছন্ন আছে মুম্বাই পাড়াটা। আপনি যখন বগালেক যাবেন তখন আপনার মাথায় অবশ্যই রাখতে হবে, যেহেতু পাহাড়ি রাস্তা সেই হিসাবে আপহিল ডাউনহিল থাকবে মাস্ট বি। যে কোনো পাহাড়ি রাস্তাতেই আপহিল ডাউনহিল আছে, কিন্তু সেটা হচ্ছে এটা মানে কতটা বিপজ্জনক অথবা কতটা উপরে হতে পারে বা কত নিচু হতে পারে সেটার উপর ডিপেন্ড করে। আর যদি আপনার রাইডিং স্কিল ভালো থাকে, বিশেষ করে যদি আপনি এর আগেও পাহাড়ে গিয়ে থাকেন, তাহলে আপনি অ্যাটলিস্ট বগালেক পর্যন্ত সমস্যা হবে না যেতে। আমি যতটুকু আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যতটুকু মানে বলতেছি, কারণ হচ্ছে আপনি সাজেক গিয়ে থাকলে আগে তিন্দু, থানচি, ডিম পাহাড় এগুলো ঘুরে থাকলে, আপনি খাগড়াছড়ি গেলে, আপনি বান্দরবন অন্যান্য জায়গাগুলো যদি আপনি কখনো গিয়ে থাকেন, তাহলে এই জায়গাটা এত সমস্যা হওয়ার কথা না। কারণ সাজেকের যে সর্বশেষ 5 কিলোমিটার আছে এর থেকে এটা খুবই সামান্যতম আর কি, আমি যেটা মনে করি। তবে হ্যাঁ, এটা ডাউনহিলটা খাড়া ডাউন এবং আপহিলটা কিন্তু খারাপ। সেই হিসেবে আপনার কী করতে হবে, আপনি যখন উপরে উঠবেন মানে আপহিলটা যখন উঠবেন, তখন অবশ্যই গিয়ারটা একে রাখবেন। গিয়ার একে রেখে নিচে থেকে উঠবেন। আপনি যদি ভাবেন যে না আমি গিয়ার 3 দিয়ে বা 2 দিয়ে টান মারবো, উপরে মাঝখানে গিয়ে গিয়ারটা শিফট করবো, সেটা কিন্তু আপনি বিপদ ডেকে আনবেন আপনার জন্য। তো সেই হিসাবে যারাই যাবেন আগে থেকে গিয়ারটা একে থেকে শিফট করে তারপর আপনি আস্তে আস্তে উঠবেন। নামার সময় সেম, আমরাও নামার সময় সেম কাজটাই করি। আমরা অনেকে আছে যে ক্লাসটা ধরে ফেলি, আমরা গিয়ারটা একে বা 2 রেখে ক্লাস ধরে আস্তে আস্তে নামেন না, এই ভুলটা করবেন না। আপনি গিয়ারটা একে দিয়ে ক্লাসটা ছেড়ে দিবেন, তারপর আপনি ইঞ্জিন ব্রেক ধরে আস্তে আস্তে নামবেন। খুবই স্মুথলি আপনি নেমে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার সামনে যে ভাইয়ারা আছে ওনারা তো এক বাইকে 3 জন করে দেদারসে নামতেছে, অবশ্য ওনাদের রাস্তা পরিচিত বা ওনারা এখানকার লোক, সেই হিসেবে ওনাদের সমস্যা নেই। তো আমরা যারা যাই হঠাৎ করে, আমাদের জন্য কিন্তু সেটা সমস্যা হয়ে দাঁড়ায়। তো এই জন্য বলতেছি যারাই যাবেন সেই ক্ষেত্রে ওঠার আগে অবশ্যই গিয়ারটা শিফট একে রাখবেন এবং নামার সময়ও গিয়ারটা একে রেখে নামার সময় ক্লাসটা ছেড়ে ইঞ্জিন ব্রেক দিয়ে তারপর আস্তে আস্তে নামবেন। আশা করি ইনশাল্লাহ সমস্যা হবে না। এখন কিন্তু আমরা শুধু উপরে উঠবো, মানে এই হচ্ছে সর্বশেষ স্টেপটা, যেটা শুধু উপরে উঠতেই থাকবো। তো সেই হিসাবে উপরে ওঠার সময় সেম আমরা সবাই জানি যারা পাহাড়ে রাইড করে থাকি, গিয়ারটা একে থাকবে, তারপর আপনি আস্তে আস্তে থ্রটল দিবেন, আস্তে আস্তে উঠবে। এখানে কিন্তু তাড়াহুড়ো করার মতো অথবা আপনি স্পিডে চলে যাবেন
এরকম করার মতো কিন্তু কোনো রাস্তা নাই। সেই হিসাবে ওঠার সময় অবশ্যই গিয়ারটা দিয়ে আস্তে আস্তে উঠবেন। আর পাহাড়ি রাস্তায় আপনি কখনো ভুল করতে পারবেন না ভাই। পাহাড়ি রাস্তায় আপনি 19 থেকে 20 হলে আপনি 21 হয়ে যাবেন, এটা আমি সবসময় বলি। সেক্ষেত্রে পাহাড়ি রাস্তায় ভুল করা যাবে না। আমার সামনে যিনি আসলে 3 জন নিয়ে উঠতেছে, দেখেন ওনারটা অ্যাপাচি RTR, যথেষ্ট পরিমাণ টান গাড়ি। আমারটা হর্নেট অবশ্য, যাক আলহামদুলিল্লাহ, আমারটাও খারাপ না। আমি এই নীলপুরীকে নিয়ে অনেক পাহাড়ি রাইডে গেছি আলহামদুলিল্লাহ, আমাকে কখনও নীলপুরি হতাশা করে নাই। আমরা মোটামুটি চলে আসছি, বগালেকের কাছাকাছি চলে আসছি। আমরা এখন যে জায়গাটা আছে সেটা হচ্ছে বগালেকের সবচেয়ে বিখ্যাত যে ভাইরাল জায়গাটা আর কি, যে পাহাড়ের মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে, যে বাইকাররা আছে অনেকেই এখানে ছবি তোলে। অনেকেই বলতে গেলে যারাই যাচ্ছে মানে বগালেক এই জায়গাটাতে ছবি মাস্ট বি তুলতেছে। তো সেই হিসাবে আসলে আমি তুলতে পারিনি যাওয়ার সময়, কারণ আমার সাথে যারা ছিল ওনারা কেউ থামে নাই, বা ওনারা নেমে যেখানে ছবি তুলবো ওনারা ওরকম ইন্টারেস্ট দেখায় নাই। তো এজন্য আমি আর যেতে পারি নাই, বা আমি থামি নাই। আমি আসার সময় আমি আমার মতো করে নেমে কিছুক্ষণ ছবি তুলে তারপর আসি আর কি। তো মোটামুটি কিন্তু আমরা ডাউন হিলটা উঠে গেছি। এই যে ডাউন হিলটা আমরা উঠে গেলাম, এইখান থেকেই এখন বগালেকটা দেখা যাবে। আর আমাদের যারা আগে আসছিল ওনারা দাঁড়ায় আছে আর কি আমাদের জন্য, আমরা মানে আসার জন্য ওনারা অপেক্ষা করতেছে। যাই হোক, এই হচ্ছে পাহাড়টা, আপনার ডানে বামে দেখতেছেন পাহাড়। অবশ্য চাঁদের গাড়ি নিয়েও আসছে, যারা বড় টিম নিয়ে আসে তারা অবশ্যই চাঁদের গাড়ি নিয়ে আসে। আর এই জায়গা থেকে কিন্তু বগালেকের লুকটা দেখা যাচ্ছে, কিন্তু একটু কুয়াশা আছে বিদে বা একটু মেঘ আছে, সেক্ষেত্রে আকাশটা একটু মানে ঝাপসা আর কি, দেখা যাচ্ছে না। আর উপরে যে দেখতে পারতেছেন পাহাড়গুলো, এগুলো কিন্তু কেওক্রাডং, বগালেক থেকে কেওক্রাডং মাত্র 7 কিলোমিটার। এই কেওক্রাডং যেতে পারলে কিন্তু আসলেই ভালো লাগতো। মেঘগুলো কিন্তু সব কেওক্রাডংয়ে ভাসতেছে, একটু খেয়াল করলে দেখবেন যত মেঘ আছে হাতের ডানে সবগুলো কিন্তু কেওক্রাডংয়ে ভাসতেছে। আর এই যে হচ্ছে বগালেক, আমরা কিন্তু আস্তে আস্তে বগালেক চলে আসলাম। বগালেকে হাতের বাম পাশে যেটা দেখতেছেন সেটা হচ্ছে আর্মিদের একটা চেকপোস্ট, এবং হাতের ডানে একটা মসজিদ আছে, এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটা স্টোর আছে, এখানে একটা দোকান দেওয়া আছে, যার প্রয়োজন যা সবাই খেতে পারে আর কি। এই হচ্ছে স্বপ্নের বগালেক। বগালেক সম্পর্কে যদি আপনাদেরকে একটু বলি আমি, এটা মূলত হচ্ছে বগাকাইন লেক বা বগালেক, বান্দরবন জেলা রুমা উপজেলা থেকে 17 কিলোমিটার দূরে কেওক্রাডং পাহাড়ের কুল ঘেঁষে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1200 ফিট উচ্চতায়, প্রায় 2000 বছর আগে প্রাকৃতিকভাবে সৃষ্ট এই লেকটা। মূলত অনেকের মতে মানে যারা আছে ওনারা যে আশা করতেছে যে এই লেকটা হয়তো আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে অথবা উল্কাপিণ্ডের পতনের ফলে এই লেকটা তৈরি হয়। বগা লেক অনেকের কাছে ড্রাগন লেক নামে পরিচিত। মূলত এখানকার যে পরিবেশটা আছে, বগা লেকের পরিবেশটা এক এক সময় এক এক রূপে থাকে। আপনি শীতকালে আসলে এক রূপ পাবেন, বর্ষাকালে আসলে আরেক রূপ পাবেন, গ্রীষ্মেতে আসলে আরেক রূপ পাবেন, চাঁদনিরাতে আসলে আরেকটা রূপ পাবেন। তো সেই হিসাবে পর্যটকরা এখানে বিভিন্ন সময় আসে। এখন আসেন আমি আপনাদেরকে বলি বগা লেকে থাকার কী ব্যবস্থা আছে এবং খাওয়া দাওয়ার কী ব্যবস্থাটা আছে। ও থাকার জায়গা তো সেরকম, আমি তো ভাই চলেই যাব। আমি তো আগে থেকেই মানে এটার ভাড়া কত নিছে? 300 তত 300, ঠিক আছে, পরিবেশ খারাপ না, চলে। টোটালি পাহাড়ি পরিবেশ না, এখানে মাথাঙ্গর ভালো লাগে। মাচাঙ্গরি ভাই, এখানে বিল্ডিং দিয়ে থাকে লাভ নেই, পাহাড়ে এসে বিল্ডিং এ থেকে ভিউটা ভালো হয়েছে। হ্যাঁ, বিল্ডিং এ থেকে লাভ আছে। এই জুম করে মোটামুটি 6 জন রাখি দিদি যিনি আছে, যে আমাদের স্বপন দাদা আছে গাইড, উনি বলতেছে যে ভাই পুরো বগা লেগে দিদির মতো পরিষ্কার পরিচ্ছন্ন কেউ নাই, আমি এই জন্য আমার যত গেস্ট আছে আমি এখানে নিয়ে আসি। আর স্বপন দাদার উদ্দেশ্যে একটু বলি, উনি গাইড হিসাবে খুবই আন্তরিক, সত্যি কথা যেটা, আসলে খুবই আন্তরিক এবং খুবই মিশুক প্রকৃতির একজন মানুষ। লোকটাকে আমার অনেক ভালো লাগছে। আর আমরা এই জুমগড় থেকে একটু নামার পরে, এটা হচ্ছে জুমগড়টা মূলত, এই যে
এই হচ্ছে জুমগড়টা। আপনি জুমগড় থেকে যখন একটু নিচে আসবেন তখন দিদির যে রেস্টুরেন্ট আছে অথবা এই ওনার যে খাবার আয়োজন করা হয় সাধারণত রেস্টুরেন্টই বলি, এখানে দোকান আছে একটা, মোটামুটি যা যা শুকনো খাবার সব কিছুই আছে এবং খাবারটা অবশ্যই আপনার খাওয়ার আগে দিদিকে অর্ডার করতে হবে, কারণ আপনারা যখন অর্ডার করবেন তখন তখন উনি রান্না করবে আর কি। এখানে খাবারের প্যাকেজটা আমি যতটুকু জানি সেটা হচ্ছে এই ডিম আছে, আলু ভর্তা, ভাজি, ডাল দিয়ে মনে হয় 120। আর দেশি মুরগি বলতে গেলে পাহাড়ি মুরগি যেটা বলে ওনারা, ওইটা দিয়ে মেবি 180 টাকা বা 200 টাকা রাখে। খাবারের দামটা এতটা বেশি নেই এখানে, আমি যেটা মনে করি এত উপরে খাবার আনাও কিন্তু একটা ব্যাপার স্যাপার আছে। এই হচ্ছে ওনাদের রেস্টুরেন্টের পরিবেশটা, খুবই পরিপাটি এবং গুছালো। দাদা ওকে, ভালো থাকেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে, আচ্ছা ওকে। আলহামদুলিল্লাহ, যেহেতু আমি থাকবো না, আমার থাকার কোনো প্রিপারেশন নাই, সেই হিসাবে আমার এখন যাওয়ার পালা। তো চলে যাচ্ছি বগালেক থেকে। এই হচ্ছে বগালেকের পুরো ডিটেলস আপনাদেরকে দিলাম। কার কাছে কেমন লাগছে সেটা জানি না, যদি ভালো লেগে থাকে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আবার পাশে থাকবেন এবং ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও নিয়ে যেন আসতে পারে আপনাদের সামনে, আমার জন্য দোয়া করবেন। আর এই পুরো রাস্তাটা আমি একা যাই, পুরো রাস্তা ফাঁকা ছিল, একটু ভয় ভয় কাজ করে, তারপর ইনশাল্লাহ সমস্যা নেই। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই আমাদের বগালেকে যাওয়ার আগে যে ভাইরাল জায়গাটা, পাহাড়ের মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে, এটা হচ্ছে সেই সেই রাস্তাটা আর কি, সেই ভাইরাল জায়গাটা যেখানে সবাই ছবি তুলে যার যার পছন্দ মতো ভিডিও করে, এই হচ্ছে সেই জায়গাটা।